যোগাযোগ নেটওয়ার্কে সচল অর্থনীতির চাকা বললেন প্রধানমন্ত্রী। আগের অভিজ্ঞতায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি। অর্থ পাচারকারীদের নাম পরিচয় জানতে চান হাইকোর্ট। 17 ডিসেম্বরের মধ্যে তালিকা জমা দেওয়ার নির্দেশ। 3 মামলায় 18 দিনের রিমান্ডে গোল্ডেন মনির। গডফাদারদের খোঁজে র্যাব, প্লট নিয়ে তদন্তে রাজুক। মূর্তি আর ভাস্কর্য এক নয় বলছে ইসলামী জোট। ধর্মের নামে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। করোনায় 24 ঘন্টায় আরো 38 মৃত্যু। ভ্যাকসিন আসলেই পাবে বাংলাদেশ। মাস্কেই সুরক্ষা বললেন তথ্য প্রতিমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, চলে গেলেন ফুটবলের সোনালী দিনের তারকা বাদল রায়। প্রধানমন্ত্রীর শোক। সরকারের ধারাবাহিকতা আছে বলেই জনগণ উন্নত জীবন পেয়েছে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে আর্থসামাজিক উন্নয়নও বেগবান হবে। সার্বিক উন্নয়নকে কেন্দ্রে রেখেই সরকার আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছে বলে জানান প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় তরঙ্গ সামলে ওঠার প্রস্তুতির কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মাগুরার মধুমতি নদীর ওপর এলাংখালী ঘাটে নির্মিত হয়েছে 600 মিটার দীর্ঘ শেখ হাসিনা সেতু। আর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর ওপর নির্মিত হয়েছে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সেতু, যার দৈর্ঘ্য 576 মিটার। যশোর খুলনা সড়কের ভাঙা গেট থেকে নাউলি বাজার সড়ক সংযোগে ভৈরব নদীর ওপর নির্মিত হয়েছে 702 মিটার দীর্ঘ সেতু। এদিকে পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্মরণে নির্মাণ করা হয়েছে স্বাধীনতা চত্বর। গণভবন থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তুলে ধরেন যোগাযোগ নেটওয়ার্ক নিয়ে তার সরকারের পরিকল্পনার কথা। 2001-এর পরে যে অত্যাচার নির্যাতন শুরু হলো এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারল না, একটা চক্রান্তের ফলে বাংলাদেশের মানুষের জীবন থেকে আবার প্রায় 8টা বছর পিছিয়ে গেল। 2009 যখন আমরা সরকার গঠন করি, তারপর থেকে ধারাবাহিকভাবে সরকারে আছি বলেই আজকে আমরা দেশের মানুষের উন্নতিটা করতে পারছি। অর্থনৈতিক সমৃদ্ধিতে উন্নত যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা মনে করি যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ এবং মানুষের যে উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ এবং যাতে পণ্য উৎপাদন হয় তার ব্যবস্থা করা, বিনিয়োগ যাতে বাইরের থেকে আসে সেই ব্যবস্থা করা, অর্থনীতি চাকাটা সবসময় যেন সচল থাকে, সেই বিষয়ভাবে এসব দিকে নজর দিয়েই কিন্তু আমরা পরিকল্পনা করেছি। করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় সরকারের প্রস্তুতি এবং অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন সংগ্রহ নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা, এই দায়িত্বটা সকলকে পালন করতে হবে এবং আমরা এটা করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাছাড়া যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে সেটা ইতিমধ্যে ক্রয় করবার জন্য আমরা আগাম টাকা পয়সা দিয়ে আমরা কিন্তু সেটা বুক করে রেখে দিয়েছি। কাজে সেদিক থেকে দেশের মানুষের চিন্তার কিছু নেই। আওয়ামী লীগের দুঃসময়ে পাশে থাকা মানুষের অবদান অনস্বীকার্য বলেও উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। হয়তো চলে যেতে পারে, কিন্তু একটা মানুষের যে অবদান আমি সেটাকে কখনো অস্বীকার করি না এবং আমি তা করব না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিভিন্ন দেশে অর্থ পাচারকারী সরকারি কর্মকর্তা সহ দুর্বৃত্তদের নাম ঠিকানা সহ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। 17 ডিসেম্বরের মধ্যে দুদক সহ 7 জনকে এ তালিকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত ভার্চুয়াল বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল সহ এই আদেশ দেন। পাচারকারীদের বেঈমান ও দেশের শত্রু বলেও মন্তব্য করেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। টরন্টোতে বাংলাদেশি বেগমপাড়া নিয়ে গত কয়েক বছর ধরেই আছে নানা আলোচনা। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অবৈধভাবে অর্থ পাচারের বিষয়টি উঠে আসে।
জড়িতদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা বলে মন্তব্য করেন মন্ত্রী। সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীদের বাড়িঘর ওখানে আছে, ওনাদের ছেলেমেয়ে ওখানে থাকে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তাদের কাছে নামের তালিকা রয়েছে বলেও তথ্যে উঠে আসে। এরপর থেকেই আলোচনাটি সামনে আসে। এরই প্রেক্ষিতে 19 নভেম্বর কয়েকটি জাতীয় দৈনিকের প্রতিবেদন আমলে নেন হাইকোর্ট। রোববার স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ অর্থ পাচারকারী কর্মকর্তাদের নাম পরিচয় জানতে চান। কানাডাতে একটা বেগম পাড়া আছে, সেখানে রাজনীতিবিদের চেয়ে সরকারি কর্মচারীরাই বেশি বাড়ি করেছেন। এটা 17ই ডিসেম্বরে মধ্যে এটা জানাতে বলেছেন। রুল সহ এ আদেশের জবাব দিতে হবে দুদক, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, এনবিআর, আইজিপি সহ 7 বিবাদীকে। অর্থ পাচারকারীদের বেঈমান বলেও মন্তব্য করেন হাইকোর্ট। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন 28টার মতো তথ্য ওনারা পেয়েছেন, তাদের নাম ঠিকানা জানতে চেয়েছেন হাইকোর্ট। কোর্ট বলেছে যারা এইভাবে অবৈধভাবে দেশের টাকা নিয়ে যাচ্ছে তারা দেশের শত্রু, জাতীয় বেঈমান। হাইকোর্ট বলেন বিপুল পরিমাণ অর্থ কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাচার হচ্ছে। এখন থেকে মানি লন্ডারিং বন্ধ বলেও নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। যে টাকাগুলি পাচার হবে এখন থেকে সেই মামলাগুলি পাচারের উপর টোটালি নিষেধাজ্ঞা দেওয়া হলো। নিয়েছেন আদালত, দেখেছেন, আদালত পড়েছেন, এই বিষয়টি ভীষণ অ্যালার্মিং। দেশের অর্থ বিদেশে পাচার করা বন্ধ করা না গেলে অপরাধ কমবে না বলেও মন্তব্য করেন হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অবৈধ অস্ত্র, মাদক ও বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে বিএনপি নেতা গোল্ডেন মনিরের বিরুদ্ধে 3টি মামলা করেছে র্যাব। রোববার ভোরে মনিরকে রাজধানীর বাড্ডা থানায় হস্তান্তরের পাশাপাশি মামলাগুলো দায়ের হয়। এরই মধ্যে অস্ত্র ও মাদক সহ 3 মামলায় তাকে 18 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে মনিরের নেপথ্যের গডফাদারদের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন রাসেল খান। 3 মামলায় বিএনপি নেতা মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে 18 দিনের রিমান্ডে নিয়েছে বাড্ডা থানা পুলিশ। রোববার ভোরে মনিরকে বাড্ডা থানায় হস্তান্তর করে র্যাব। পরে মনিরের অবৈধ অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো দায়ের হয়। মামলা দায়ের শেষে গোল্ডেন মনিরকে আদালতে হাজির করে বাড্ডা থানা পুলিশ। প্রতিটি মামলায় 7 দিন করে রিমান্ড আবেদন করা হয়। প্রতিটি মামলায় 7 দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। তো অস্ত্র মামলা এবং স্পেশাল পাওয়ার একটা মামলায় ওখানে 7 দিন করে চাওয়া হয়েছিল, এখানে আদালত 7 দিন করে মঞ্জুর করেছে। এবং যে মাদকের মামলা যেটা, সেই মাদকের মামলায় সেখানে 7 দিন চাওয়া হয়েছিল, সেখানে আদালত 4 দিন মঞ্জুর করেছে। তদন্তকারী কর্মকর্তা যেই প্রক্রিয়ায়, যেই বক্তব্যে রিমান্ডের আবেদন করেছেন, অর্থাৎ নিবিড় জিজ্ঞাসাবাদ, দফায় দফায় জিজ্ঞাসাবাদ, এই শব্দগুলো, এই কথাগুলো আইনে অগ্রহণীয়, এই কথাগুলোর আইনে গ্রহণযোগ্য নয়। এদিকে মনিরের গডফাদারদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব। গোল্ডেন মনির সম্পর্কিত যে ধরনের তথ্য পেয়েছি, যে তথ্যটি ফৌজদারি দ্বন্দ্ববিধির আওতার বহির্ভূত, সে সকল তথ্য দিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, সংশ্লিষ্ট সংস্থাকে আমরা অবহিত করব তাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত মেরুল বাড্ডায় মনিরের বাসায় অভিযান চালায় র্যাব। স্বর্ণ, নগদ টাকা ও অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয় তাকে। র্যাবের তথ্য বলছে প্রায় 1100 কোটি টাকা অবৈধ সম্পদের মালিক গোল্ডেন মনির। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে গোল্ডেন মনির কিভাবে 200 প্লটের মালিক হলো তা খতিয়ে দেখা হবে বলে জানালেন রাজুক চেয়ারম্যান সাইদ নূর আলম। সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান। তার যেগুলো অনিয়ম আছে সেই অনিয়মগুলো উদ্ঘাটন শুরু করেছি, উদ্ঘাটন হয়েছে এবং যেগুলি আরও ভবিষ্যতে উদ্ঘাটন হবে সেগুলোতে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এখানে যদি আমরা অনিয়ম উদ্ঘাটন করতে পারি এবং এই প্রক্রিয়ায় যদি কোনো প্রকারের থাকে অবশ্যই আমরা বাতিল করব। শুদ্ধি অভিযান চালানো হবে এবং আবার আমরা নতুন করে আরও শুদ্ধি অভিযান পরিচালনা করব।
মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয় বলে জানিয়েছে সম্মিলিত ইসলামী জোট। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান বলেন, মূর্তি বা ভাস্কর্য মানেই শিরকের উপকরণ নয়। ধর্মের নামে গুজব রটিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি ধার্মিকতার লক্ষণ নয় বলেও মন্তব্য করেন তিনি। সেই সাথে বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক একমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি ওঠে সংবাদ সম্মেলন থেকে। রিপোর্টে আরও জানাচ্ছেন ইবনে নূর শাওন। আমরা গভীর উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও ভাস্কর্যকে মূর্তি পূজার সঙ্গে তুলনা করার বিষয়ে ব্যাখ্যা দিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট। লিখিত বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে হেফাজত ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। ভাস্কর্যের বিরোধিতাকারীদের দেশ বিরোধী সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের প্রতিহতের আহ্বান জানায় সংগঠনটির নেতারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য নির্মিত ভাস্কর্য যে সকল স্থাপনা জাতির ইতিহাস ও ঐতিহ্য মাখা স্মৃতি বহন করে, সে সকল স্মৃতি সংরক্ষণের জন্য কঠোর আইন প্রণয়নে সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ ও তার রাসূলকে নিয়ে কেউ মন্দ কথা বললে তার জাগতিক শাস্তি ইসলাম সমর্থন করে না বলে উল্লেখ করা হয় সংগঠনটির পক্ষ থেকে। যদি শরীয়ত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড, ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড কিংবা জেল জরিমানা হতো, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবচেয়ে প্রথমে এর উপর আমল করে দেখাতেন। মসজিদ ও মাদ্রাসাকে যাতে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সরকারকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করা হয়েছে, আমরা তারও নিন্দা জানাই। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 38 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছেন 28 জন। মৃতের সংখ্যা বেড়ে 6388। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 260তম দিনে দেশে 117টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 13,870 জনের। এর মধ্যে শনাক্ত 2060 জন। মোট শনাক্ত 4,47,341। নতুন 2076 জন সহ সুস্থ হয়েছেন 3,62,428। 24 ঘন্টায় শনাক্তের হার 14.85%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 26,49,072। পৃথিবীর যে দেশই করোনা ভ্যাকসিন নিয়ে আসুক না কেন বাংলাদেশ তা প্রথম পর্যায়ে পাবে বলে আবারও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সচেতন থাকলে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ সময় সবাইকে মাস্ক পরার বিষয়ে গুরুত্ব দেন জাহিদ মালেক। যথাযথ পদক্ষেপ নেয় অন্য দেশের তুলনায় বাংলাদেশে করোনায় মৃত্যু হার কম ও সংক্রমণের হার নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি। তাছাড়া কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নেয় তৃণমূল পর্যায়ে করোনা সংক্রমণের হার কম বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। করেছি আমরা ভ্যাকসিন আনার জন্য। যখনই ভ্যাকসিন অ্যাভেলেবল হয়ে যাবে, বাজারে আসবে, আমরা অবশ্যই সেই ভ্যাকসিন বাংলাদেশ প্রথম পর্যায়ে বাংলাদেশ পেয়ে যাবে। মাস্ক পরিধানের মধ্য দিয়ে করোনা ভাইরাস থেকে নিজেদের সুরক্ষা করতে হবে। শীতে এই মহামারী থেকে দেশের মানুষকে রক্ষায় সরকারের নির্দেশনা মানতে হবে। রাজধানীর কারওয়ান বাজারে সম্প্রতি বাংলাদেশের মাস্ক বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা জানান তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। দীপু শিকদারের রিপোর্ট। সকালে কারওয়ান বাজার এলাকায় পথচারী সহ সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। সম্প্রতি বাংলাদেশের এই কর্মসূচির মূল উদ্দেশ্য সরকারের নো মাস্ক নো সার্ভিস নীতির প্রচার। নো মাস্ক নো সার্ভিস, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা, যে নির্দেশনায় বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, স্বাস্থ্য পরিচালিত হচ্ছে, কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক সচেতনতার অভাব থাকে, মানুষ সবাই মিলে একত্রিত হয় না। এ সময় তথ্য প্রতিমন্ত্রী করোনা সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান। এই মাস্ক বিতরণ এর মধ্য দিয়ে, মাস্ক পরিধানের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখি, করোনা ভাইরাসকে আমরা প্রতিরোধ করি। পরে প্রতিমন্ত্রী 21 টেলিভিশনের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, দেশের প্রথম বেসরকারি চ্যানেলটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার সহ সম্প্রচার মাধ্যম হিসেবে অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখছে। 21 টেলিভিশন সকল তাদের যে কর্মকাণ্ড যেভাবে চালিয়ে যাচ্ছে, এটা আরও দর্শকের কাছে আরও বেশি গ্রহণযোগ্য, আরও বেশি মনোমুগ্ধকর, আরও বেশি দর্শক
প্রিয়তা যাতে অর্জন করতে পারে সেই প্রত্যাশা। আর একুশে টেলিভিশনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের সপক্ষের এই প্রচার মাধ্যমটির পাশে থাকার কথাও জানান প্রতিমন্ত্রী। স্বাধীনতার সপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকার ১০০রও বেশি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এবং ১৫টি মানসিক হাসপাতালের অনুমোদন থাকলেও বেশিরভাগই মানছে না লাইসেন্সের শর্ত। একুশের অনুসন্ধানে উঠে এসেছে অনিয়মের নানা চিত্র। শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি করা হচ্ছে, সার্বক্ষণিক ডাক্তার নার্স নেই, চিকিৎসা পদ্ধতি নিয়েও আছে প্রশ্ন। স্মৃতিমণ্ডলের ৫ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটন। দেশে ৩৫০ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের অনুমোদন আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ১০৫টি। কিছু প্রতিষ্ঠান মানসিক রোগেরও চিকিৎসা দিচ্ছে। ঢাকায় এরকম প্রতিষ্ঠান আছে ১৫টি। এসব প্রতিষ্ঠানের চিকিৎসার মান নিয়ে আছে প্রশ্ন। মোহাম্মদপুরের হুমায়ুন রোডের নবাব সিরাজউদ্দৌলা মানসিক ও মাদকাসক্ত হাসপাতালটি ৪০ শয্যার। লাইসেন্সের শর্ত অনুযায়ী সার্বক্ষণিক ১২ জন চিকিৎসক, ২৪ জন নার্স থাকার কথা, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। ২৪ ঘন্টা ৩ জন ডিউটি ডাক্তার থাকে আর নার্স থাকে ৬ জন ২৪ ঘন্টা। বড় বড় হসপিটালে যেরকম ধরেন আপনি স্কোয়ারে যেরকম ধরেন বড় ডাক্তার চিকিৎসা দিয়ে দেন, ছোট ডাক্তার সেটা পরিচর্যা করেন, এটা সেটা করেন। একই এলাকার ঠিকানা সাইক্রিয়াট্রিক অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন ক্লিনিক অনুমোদন নিয়েই মানসিক রোগের চিকিৎসা দেয়। ২০ শয্যার হাসপাতালে ৬ জন চিকিৎসক, ১২ জন নার্স ও ৬ জন পরিচ্ছন্নতা কর্মী থাকার কথা, অথচ ২৪ ঘন্টায় পালা করে থাকছে একজন চিকিৎসক ও নার্স। ওয়ার্ড গার্ল আছে, ওরা নার্সের মতোই ট্রেনিং দেওয়া। আমাদের মেয়ে ডাক্তার নেই, কারণ এই মানসিক হাসপাতালে মেয়ে ডাক্তার রাখা যায় না। আমাদের এখন বিশেষত মেয়েরাই বেশি, একটা মাত্র ছেলে রুগী আছে। আমি দেখি ডিউটি ডাক্তার দেখে। আপনি কি ডাক্তার? না। কেরানীগঞ্জের বসিলার মাদক নিরাময় কেন্দ্র জীবনের আলো। ২১-এর ক্যামেরা দেখেই বন্ধ করে দেয়া হয় মূল গেট। কিছুক্ষণ অপেক্ষার পর ভেতরে যাওয়ার সুযোগ মেলে। এর পরিচালক জানালেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন আছে। ১০ শয্যার অনুমোদন থাকলেও রোগী আছে ২০ জনেরও বেশি। সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকার কথা থাকলেও সপ্তাহে ২ দিন আসেন। এখানে কোনো নার্সও নেই। সার্বক্ষণিকই থাকে ২ দিন। আর বাকি ৫ দিন? বাকি ৫ দিন তাদেরকে, আমাদের তো আসলে এটা তো এডিকশনের ব্যাপার, ফিজিক্যাল তেমন সমস্যা হয় না। তো ইমার্জেন্সি যদি কিছু হয়, এই জন্য আমরা নক করলেও পাই, বা আমরা নিজেরাও খুব অল্প সময় ১০ মিনিটের মধ্যে নিতে পারি। প্রতিষ্ঠানটির পরিচালক নিজেও দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন। জানান, অভিজ্ঞতা ও প্রাপ্ত ট্রেনিং এর মাধ্যমে তিনি রোগীদের কাউন্সেলিং করান। আমিও একসময় ড্রাগ ইউজার ছিলাম, নিজেরা সাফারার। তো একজন এডিকের কি অবস্থা, কি ধরন, কি ক্ষতি হয়েছে, এটা আমরা অনেকটা সাফারার, আমরা বুঝতে পারি। দিনের আলো নামের এই মাদক নিরাময় কেন্দ্রটিরও অনুমোদন থাকলেও নিয়মের বালাই নেই। সব মিলে মনে করেন 50 মনে করেন গুনতি জেলায় ফাঁসি হয়, এটা বলে যাবো, কথা বলছেন নি, মানে পুরোপুরি দিয়ে আমি করতে পারবো না, কথা বলছেন নাকি। ডাক্তার তোমাকে যাদের যে সব রোগীগুলো ছিল তাদের তোমার দেখে ওষুধগুলো দিয়ে গেছে, চলতেছে। অনুমোদিত মাদক নিরাময় কেন্দ্র কিংবা মানসিক হাসপাতালগুলোই মানছে না শর্ত। এ অবস্থায় প্রশাসনের নজরদারির দায়িত্বটি বড় প্রশ্ন হয়েই সামনে এসেছে। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে জনগণের শান্তি নষ্টের অপচেষ্টার জবাব দেবে সরকার, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে কক্সবাজারে নৌবাহিনীর শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধনীতে যোগ দেন তিনি। জনগণের অধিকার যারা কেড়ে নিয়েছিল তারা এখন গণতন্ত্রের কথা বলে। বিএনপি বারবার গণতন্ত্র হরণ করেছে, গণতন্ত্রের পথ চলাকে তারাই বারবার অবরুদ্ধ করে আজ তারা গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। সার্বিকভাবে বসবাসের জন্য বিশেষ পরিকল্পনা দরকার উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, রাস্তা রেখে বাড়ি নির্মাণ বাধ্যতামূলক করা প্রয়োজন। রোববার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে স্থপতি ইনস্টিটিউটের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ অঞ্চল পরিকল্পনা ড্যাপের অগ্রগতি নিয়ে বৈঠক করেন মন্ত্রী। পরে বলেন, যে পরিমাণ রাস্তা আছে সে অনুযায়ী বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হবে। আবাসনের পাশাপাশি চলাচলের রাস্তার পরিকল্পনাও দরকার।
যে আবাসনের ব্যবস্থা হবে সেগুলোর সাথে রাস্তা লাগবে সামঞ্জস্যপূর্ণ স্পেশাল প্ল্যান আমরা বানাইলে এটা আমাদের ডাটা ব্যাংকে আমরা প্রিজার্ভ করব সো দ্যাট আমাদের জন্য কাজগুলো সহজ হবে। তো এটার জন্য আমরা কিভাবে কাকে এঙ্গেজ করতে পারি এটা নিয়ে আমরা প্ল্যানারদের সাথে যখন কথা বলবো তাদের মতামত নিয়ে আমরা একটা কালেকটিভ বডি আমরা তৈরি করে দেব। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগকারী দুষ্কৃতিকারী এবং তাদের মদতদাতাদের বিচারের আওতায় আনার দাবি জনগণের, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী। এ সময় বলেন, রাজধানীর বনানীতে বসেই পরিকল্পনা করে বাসে আগুন দেওয়া হয়েছে বলে স্বীকার করেছে গ্রেফতার হওয়া যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। দুষ্কৃতিকারীদের যারা আড়াল করার অপচেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, দেশে গণতন্ত্র আছে কিন্তু তা নস্যাৎ করার চেষ্টা করছে বিএনপি। এছাড়া দেশের অর্থ যারা বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে বলেও জানান তথ্যমন্ত্রী। অতি সম্প্রতি যুবদল ছাত্রদলের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা স্বীকার করেছে কোথায় বনানীতে বসে এই পরিকল্পনা হয়, কোত্থেকে অর্থ এসছে সেগুলো তারা স্বীকার করেছে। এই স্বীকারোক্তির পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা কী বলবেন? যেই দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটিয়েছে তারা যেমন অপরাধী, যারা এই নিয়ে মিথ্যাচার করে এই দুষ্কৃতিকারীদের আড়াল করার চেষ্টা করেছেন তারাও অপরাধী। যারাই টাকা পাচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। প্রথম ধাপে 25 পৌরসভায় 28 ডিসেম্বর ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট হবে। রাজধানীর আগারগাঁ নির্বাচন কমিশন সচিবালয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে 1 ডিসেম্বর, যাচাই বাছাই 3 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 10 ডিসেম্বর। 329টি পৌরসভার মধ্যে 286 পৌরসভা নির্বাচনের উপযোগী হয়েছে উল্লেখ করে সচিব জানান, আগামী বছর মার্চের মধ্যে 224 পৌরসভার নির্বাচন কয়েক ধাপে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন করছে ইসি। দেশের বেসামরিক নাগরিকদের হাতে থাকা মিলিটারি গ্রেডের উজি পিস্তলের বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে অস্ত্র আমদানিকারকদের সঙ্গে সভায় এই সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, পুলিশের বিশেষ শাখা এবং অস্ত্র আমদানিকারকদের একজন করে প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করা হবে। পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন ছাড়াও আগ্নেয়াস্ত্র আমদানিকারক 6 কোম্পানির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। গত 20 আগস্ট এক মাদক কারবারিকে গ্রেফতারের পর দেখা যায় সে একটি লাইসেন্স করা উজি পিস্তলের মালিক। বিষয়টি পুলিশের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে। রাজধানী ঢাকায় ব্যাচেলরদের মাথা গোজার জায়গার বড়ই অভাব। বাসা ভাড়া পাওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া নিয়ে অসুবিধায় পড়তে হয়নি এমন ব্যাচেলরকে খুঁজে পাওয়া যাবে না। মেস নামের যে জায়গায় ব্যাচেলররা থাকেন তাকে আর যাই হোক বাসস্থান বলা কঠিন। ব্যাচেলরদের এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে সুপার হোম। সেখানে আছে থাকার জন্য আধুনিক সব সুযোগ সুবিধা। আরও জানাচ্ছেন জসিম জুয়েল। এই শহরে আপনি একজন ব্যাচেলর, বাসা ভাড়া পাওয়া নিয়ে আপনার কোনো চিন্তা নেই, মানতে হচ্ছে না বাড়িওয়ালার কঠোর নিয়ম, নেই কাপড় ধোয়ার ঝামেলা, সময় মতো পেয়ে যাচ্ছেন গরম গরম খাবার কিংবা থাকার জায়গাটাও শীতাতপ নিয়ন্ত্রিত। স্বপ্নই মনে হতে পারে, তবে ব্যাচেলরদের জন্য এসব সুযোগ সুবিধা নিয়ে এসেছে চীনা প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনালের সুপার হোম। বাসিন্দারা সুপার হোমের এমন আয়োজনে সন্তুষ্ট। শর্ট স্টে অথবা লং স্টে যেটাই হোক, থাকার জন্য সুন্দর পরিবেশ। মান্থলি প্যাকেজে আছি এবং এখানে থেকে আমার বেশ ভালো লাগছে বিকজ এটা ওয়েল ডেকোরেটেড। সুপার হোস্টেলের সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে অ্যামিনিটিস আর ফ্যাসিলিটিসগুলো ওনারা আমাদেরকে দিচ্ছেন, মানে এটা আমাদের জন্য অনেক বেশি কনভেনিয়েন্ট আর কি। চীনা নাগরিক জিমি ঝ্যাং ঢাকায় এসে থাকার অসুবিধায় পড়েছিলেন, সেই চিন্তা থেকেই গড়ে তোলেন সুপার হোম। এই হোমে আছে বিভিন্ন ভাড়ার রুম, সঙ্গে থাকছে জিম, ওয়াইফাই, 3 বেলা খাবার, ওয়াশিং মেশিন, স্বয়ংক্রিয় মেশিনে জুতা পালিশের সুবিধা সহ আরও অনেক কিছু। When you come to Super Home, and then you will have a lot of options. From the minimum cost 6,000 taka per month, living inside the AC room, including swimming pool, to a very
hygienic and very comfortable and luxury option we also have. আরও বড় পরিকল্পনার কথা জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধর চীনা নাগরিক। বললেন, শুধু ঢাকা শহরে শতাধিক সুপার হোম গড়ে তোলার পরিকল্পনা আছে তাদের। Our future plan is that you can tell that in the coming 3 to 5 years in Dhaka City we will open 100 branches in the Dhaka City. ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, এখানকার বাসিন্দারা 30টির বেশি সুবিধা পাচ্ছেন। সামনে সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে। এই প্যাকেজগুলোতে আপনি পাচ্ছেন হচ্ছে 3 বেলা খাবার, লন্ড্রি সার্ভিস, এসি রুম, কাপড় ধোয়ার জন্য আমরা ড্রায়ার করে দিচ্ছি। যাবতীয় যত ধরনের সুযোগ সুবিধা লাগে সবকিছু সুপার হোম দিচ্ছে। ঢাকা শহরে সুপার হোমের 6টি শাখা রয়েছে। এর মধ্যে একটি শাখা শুধুই মেয়েদের। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তাকে। বায়োমেট্রিক প্রবেশ সহ সবগুলো ভবনেই আছে ক্লোজ সার্কিট ক্যামেরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে নারী এনজিও কর্মীর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দায়ের করা 100 কোটি টাকার মানহানি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ। আর প্রতিবেদন জমার পর আসামির বিরুদ্ধে সমন জারি করেন আদালত। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালতে বিজিবির মানহানি মামলার প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপর আসামির বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আদালতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদুল করিম ও জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ। আইনজীবীরা জানান, বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে ওই এনজিও কর্মী বিজিবির মতো একটি বাহিনীর মানহানি করেছে। এই মহিলার বিরুদ্ধে মানহানির দ্বারা অর্থাৎ 500 দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। এখন এই মহিলার তার বিরুদ্ধে আদালত যেহেতু মানহানির মামলা, তার বিরুদ্ধে যথারীতিভাবে সমন ইস্যু করেছেন এবং মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। 8 অক্টোবর দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিও কর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এরপর বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন ওই এনজিও কর্মী। রত্না জামান, 21 টেলিভিশন। রংপুরের ঠাকুরদাস গ্রামের হিন্দু পাড়ায় হামলা চালিয়ে 30টি বাড়িতে আগুন দেয়া সহ মালামাল লুটের মামলায় 3 বছর পর 20 আসামি আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 2017 সালে ফেসবুকে টিটু রায় নামে এক ব্যক্তির আইডি থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবমাননাকর পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও শিবির নেতা কর্মীরা ঠাকুরদাস গ্রামের হিন্দু পাড়ায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বুনিয়ান নিট ফ্যাশনস লিমিটেডের পক্ষ থেকে শ্রমিক ও দুস্থদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে। কাশিমপুর ও লতিফপুরের প্রতিষ্ঠানের কারখানায় এই কম্বল বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি বছর দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আগামী দিনেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল গনি মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সহ কর্মকর্তা কর্মচারীরা। জানাবো খেলার খবর। বঙ্গবন্ধু কাপ টি20 টুর্নামেন্ট সামনে রেখে কঠোর অনুশীলনে প্রত্যেক দলের ক্রিকেটাররা। মঙ্গলবার থেকে মাঠে গড়াবে 5 দলের এই আসর। আর 18 ডিসেম্বর হবে ফাইনাল। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ার পরই শর্ট ভার্সন এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটিকে জানুয়ারিতে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবেও দেখছেন ক্রিকেটাররা। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আসরে দল গড়া ফরচুন বরিশাল নিজেদের প্রথম ম্যাচেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান ব্যাটসম্যান সাইফ হাসান। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ জেমকন খুলনা।
আমাদের প্রস্তুতিটা খুব ভালো ছিল। আমরা অফিসিয়াল প্র্যাকটিসের বেশ কয়েকদিন আগে থেকে একসাথে অনেকজন প্র্যাকটিস করছিলাম স্যারের সাথে, তারপর ট্রেনারের সাথে। সো ওভারঅল আমাদের প্রিপারেশনটা খুব ভালো। ইনশাল্লাহ আমাদের প্রথম ম্যাচ থেকে আমরা আমাদের সেরাটা দিতে পারবো। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি পর্বের ম্যাচ খেলতে যাওয়া জাতীয় দলের দ্বিতীয় ধাপে করোনা পরীক্ষায় সব ফুটবলারই নেগেটিভ। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে ম্যানেজার আমির খান ও ফিজিও ফুয়াদ হাসান হাওলাদারের এখনও করোনা পজিটিভ। নেগেটিভ ফল না আসা পর্যন্ত তারা আইসোলেশনেই থাকছেন। এদিকে ইনডোরে 2 দিন অনুশীলনের পর প্রথমবার মাঠে অনুশীলন করেছেন জামাল ভুঁইয়ারা। দোহার আল আজিজিয়া গ্রাউন্ডে ঘাম ঝরান লাল সবুজেরা। অনুশীলন শেষে গোলরক্ষক আশরাফুল রানা জানান, দলের সবাই উজ্জীবিত। 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচের আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। আজকে ফার্স্ট ট্রেনিং সেশন মাঠে আমাদের, তো সবাই আসলে খুব উৎফুল্ল যে আমরা একটা ভালো একটা ফ্যাসিলিটিসের মধ্যে আছি, মাঠ থেকে শুরু করে আপনার খাবার দাবার বা জিমনেশিয়াম। তো আলহামদুলিল্লাহ কন্টিনিউ যদি আমরা করতে পারি এবং সবাই যদি সুস্থ থাকি এবং ভালো ট্রেনিং পরিবেশ, যেহেতু আমাদের কমিটমেন্ট আছে, আমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করব। বাংলাদেশের ফুটবলের সোনালী দিনের তারকা বাদল রায় আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বেশ কিছুদিন ধরে যকৃতের ক্যান্সারে ভুগছিলেন তিনি। ডাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক বাদল রায় 80-র দশকের পুরোটাই মাঠ কাঁপিয়েছেন। বুট তুলে রাখার পর সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত বাদল রায়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সৌরভ ইমাম। বাংলাদেশের ফুটবলের সোনালী প্রজন্মের তারকা বাদল রায়। কুমিল্লার সুতাকল দিয়ে ফুটবলে হাতেখড়ি তার। কৈশোরেই প্রতিভার জানান দিয়ে দ্রুতই পেশাদার ফুটবলে জায়গা করে নেন তিনি। 1977 সালে মোহামেডানের হয়ে ঢাকার মাঠে বাদল রায়ের অভিষেক। ক্যারিয়ারের পুরোটা সময় কেটেছে মোহামেডানে। আবাহনী ব্রাদার্স সহ অনেক ক্লাব থেকে প্রস্তাব এলেও মোহামেডানের মায়া ছাড়তে পারেননি। একসময় হাতে ওঠে অধিনায়কত্বের আর্মব্যান্ড। 81 ও 86 সালে তাঁর নেতৃত্বে লিগ শিরোপা জেতে মোহামেডান। জাতীয় দলেও অপরিহার্য ছিলেন বাদল রায়। 1982 সালে দিল্লিতে তাঁর গোলেই মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে ফুটবলে প্রথম জয় পায় বাংলাদেশ। আজকে ফুটবলের হাইপ আমি মনে করি অনেক উপরে, ফুটবলের উন্নতি অনেক হয়েছে। অ্যাটলিস্ট মানসিকভাবে সবাই চিন্তা করছে ফুটবলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই দৃষ্টি থেকে আমি বলবো যে আমরা সার্থক। 1990 সালে অবসর নেন বাদল রায়। এরপর নামেন রাজনীতিতে। 91 সালে দাউদকান্দি থেকে নৌকা প্রতীকে নির্বাচনও করেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে যুগ্ম সম্পাদক হয়েছিলেন বাদল রায়। 90-এর দশকে কয়েকবার মোহামেডানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন বাদল রায়। মৃত্যুর কিছুদিন আগে বাফুফের সভাপতি নির্বাচনে বাদল রায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমি আজকে অনেক কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। যোগাযোগ নেটওয়ার্কে সচল অর্থনীতির চাকা, বললেন প্রধানমন্ত্রী। আগের অভিজ্ঞতায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি। অর্থ পাচারকারীদের নাম পরিচয় জানতে চান হাইকোর্ট। 17 ডিসেম্বরের মধ্যে তালিকা জমা দেওয়ার নির্দেশ। 3 মামলায় 18 দিনের রিমান্ডে গোল্ডেন মনির। গডফাদারদের খোঁজে র্যাব, প্লট নিয়ে তদন্তে রাজুক। মূর্তি আর ভাস্কর্য এক নয়, বলছে ইসলামী জোট। ধর্মের নামে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। এবং করোনায় 24 ঘন্টায় আরো 38 মৃত্যু। ভ্যাকসিন আসলেই পাবে বাংলাদেশ, মাস্কেই সুরক্ষা, বললেন তথ্য প্রতিমন্ত্রী। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।